প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখে, মুখে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটা সময় চলছে যখন ভারত, রাশিয়া এবং চীনের ত্রিভুজ রাজনীতির প্রতিটি বাঁক বাংলাদেশকে সরাসরি স্পর্শ করছে। কিন্তু সেই মুহূর্তে ইউনূস সরকারের বাংলাদেশ কোথায়? ইউনূস সরকারের বললাম এই জন্য যে তিনিই তো এখন সরকার প্রধান, দেশ চালাচ্ছেন। তার পরিকল্পনায়, তার চিন্তায়, তার মেধায়, প্রজ্ঞায় দেশ এগোচ্ছে না পিছাচ্ছে, এটি তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। এবং যখন এর তুল্য মূল্য করা হবে, বিচার করা হবে, তুলনামূলক বিশ্লেষণ অতীতের সঙ্গে করা হবে ভবিষ্যতের কোনো একটা সময় দাঁড়িয়ে, তখন বোঝা যাবে আসলে আন্তর্জাতিক সেলিব্রিটি নামে খ্যাত এই মানুষটি বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন না পিছিয়ে দিয়েছেন। যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি একটু জটিল হলেও এটি নাগরিক হিসেবে আপনার এবং আমার জন্য অত্যন্ত উদ্বেগের, আমাদের প্রত্যেকের জন্য খুবই চিন্তার, যদি আমরা সেভাবে চিন্তা করতে চাই। আর চিন্তা করতে না চাইলে আমি বলবো ভিডিওটি দেখারই প্রয়োজন নেই। কারণ এই যে আলোচনাটি তুললাম, এটিতে আসলে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা বা বাংলাদেশের সিনিয়র কূটনীতিক যারা, তারা প্রশ্ন করছেন যে বাংলাদেশ কি ক্রমশ সাইডলাইনে চলে যাচ্ছে? মানে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট নিয়ে কথাটি শুরু করলাম, এই দক্ষিণ এশিয়ার রাজনীতি, ভূ রাজনীতি, এর সঙ্গে বৈশ্বিক মোড়লদের যে সম্পর্ক, যে টানাপোড়েন, সেই জায়গায় আসলে বাংলাদেশ এখন কোন জায়গায় আছে? কারণ আজ থেকে কয়েক বছর আগে এই বিশ্ব মোড়লরাই বাংলাদেশের অর্থনীতিকে মিরাকল বলেছে, বাংলাদেশের উত্থানকে, অগ্রগতিকে নানান বিশেষণে বিশেষায়িত করছে। সেই মোড়লরা বা মোড়লদের সহযোগী দেশগুলো বাংলাদেশকে এখন কিভাবে দেখছে, বা বাংলাদেশের যারা বিশ্লেষক আছেন, পর্যবেক্ষক আছেন, গবেষক আছেন, তারা কি ভাবছেন, সেই জায়গাটাতে আসলে খুব একটা আশার কিছু দেখা যাচ্ছে না। ভারত রাশিয়া জোটের সাম্প্রতিক যে উষ্ণতা আমরা দেখেছি অতি সম্প্রতি, এটি কিন্তু নতুন নয়। কিন্তু খেয়াল করলেই দেখবেন যে সময়ের প্রেক্ষাপট এবার এই গেমটা, খেলাটা আসলে বদলে দিয়েছে। চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র মরিয়া, এই জন্য এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ভারতকে। ভারত আমাদের প্রতিবেশী, অথচ যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর চাপ বাড়িয়েছে, ভারত কিন্তু একবার চীনের দিকে দৌড়েছে, পরে রাশিয়ার দিকে ঝুঁকে গেছে। এখন বিশ্লেষকরা এটাকে বলছেন যে এটা ভারতের স্বাধীন বৈদেশিক নীতির অংশ। এই যে বদলে যাওয়া ভূ রাজনীতিতে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, নাগরিক হিসেবে এই প্রশ্ন আপনি আমি করতেই পারি। এই জন্যই পর্যবেক্ষকরা শুরুতে যেটি বললাম প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি তাহলে সাইডলাইনে চলে গেছে বা চলে যাচ্ছে? কিছুদিন আগের কথা ভাবুন, যুক্তরাষ্ট্র ভারতকে শায়েস্তা করার নীতি যখন গ্রহণ করলো, ওই যে জরিমানা শুল্ক বলছে ভারত এটিকে, পাল্টা শুল্ক যেটিকে আমরা বলি, তখন দিল্লি চটজলদি গন্তব্য বদলে ফেলেছিল। টানাপোড়েন শুরু হতেই প্রথমে চীনে এসসিও সম্মেলনে অংশ নিয়েছে। এই এসসিও সম্মেলনের পর যুক্তরাষ্ট্রের টনক নড়তে শুরু করেছে এবং সম্প্রতি ভারতে পুতিনকে যে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং কি কি ব্যবসা বাণিজ্যের চুক্তি হয়েছে সব তো আর প্রকাশ পায়নি। কিন্তু বিশ্লেষকরা বলছেন অনেক চুক্তি এমন হয়েছে, অনেক সমঝোতাই এমন হয়েছে যেটি দুই দেশের স্বার্থের কারণেই প্রকাশ করা হচ্ছে না। এর মধ্যে আছে রাজনীতি, এবং সেই রাজনীতির অংশটুকুতে বাংলাদেশ অবধারিতভাবেই জড়িয়ে আছে, কূটনীতির জায়গাটিতেও আছে, অর্থনৈতিক বিষয়েও আছে। যাই হোক, ঘটনা তো আপনারা জানেনই, রাশিয়া থেকে সস্তায় তেল কেনার অপরাধ করেছে ভারত। মানে এটিতে আসলে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, ভারত এটি মানেনি, বরং তারা স্পষ্ট বলেছে পশ্চিম বনাম বাকি বিশ্বের দ্বন্দ্বে কোনো পক্ষ বেছে নিতে ভারতকে বাধ্য করা যাবে না, কারণ তাদের কাছে
রাষ্ট্রীয় স্বার্থ সবার আগে। এ কারণেই তারা বলেছে ভারত তার নিজের পথেই চলবে, চ্যালেঞ্জ যতই আসুক। চ্যালেঞ্জ এসেছে, ক্ষণে ক্ষণে মনে হয়েছে তাদের অর্থনীতি এমন পাকে পড়তে যাচ্ছে যেখান থেকে আর তারা উদ্ধার পাবে না। যাই হোক, তাদের কথা আলোচনা না করি, যে এই যে সময়টা, এই যে উত্থাল পাতাল একটা সময়, এই সময়ে বাংলাদেশ কি করেছে? বাংলাদেশও তো এই পাল্টা শুল্ক সহ এই অঞ্চলের রাজনীতির ঘূর্ণাবর্তের মধ্যে রয়েছে। কি করেছে তারা? বরং বাংলাদেশের অবস্থা তো আরো কিছুটা নাজুক। গত বছরের আগস্ট আন্দোলনের পরে, সরকার বদলের পরে বাংলাদেশে যে নতুন সরকার যারা গঠন করেছে, তাদের যোগ্যতার ঘাটতি, অভিজ্ঞতার ঘাটতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু আসলে একটা ঘূর্ণিপাকের মধ্যেই পড়েছে। এটি আমার কথা নয়, এটি রাজনীতির বিশ্লেষক বা কূটনীতি নিয়ে যারা কথা বলেন তাদের মন্তব্য। তারা প্রশ্ন করছেন, বাংলাদেশ কি যে নীতিতে চলছে তার সেই নীতিতে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করতে পেরেছে বা রক্ষা করে চলতে পেরেছে? উত্তর তারাই বলছেন যে না, এটি বাংলাদেশ পারেনি। তো পারেনি যে এই যে ভারসাম্যহীন কূটনীতির ফলে ইউনূস সরকার ভারতের কাছেই অগ্রাধিকার হারিয়েছে। কথাটি এই কারণেই বলা হচ্ছে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, মানে এটি আমাদের অবধারিত, কি বলবো, যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। কিন্তু সেই জায়গাটিতে সম্পর্কের ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু হারিয়েছে। এটি এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে বলে অনেকে মনে করছেন। সম্প্রতি পুতিন যখন দিল্লিতে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা পেলেন, এটা শুধু রাশিয়া ভারত সম্পর্কের বার্তা দিল না বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটা গোটা দক্ষিণ এশিয়াকে পুনর্গঠনের বার্তা দিয়েছে। এক্ষেত্রে ভারত নিজের স্বাধীন পথ বেছে নিতে পারছে, তাদের সেই সাহস রয়েছে, বিচক্ষণতা রয়েছে। চীন তো একেবারে ফেলে দেওয়ার মানে দেশ নয়, তারা ক্রমশ আগের চেয়ে তাদের অবস্থান শক্ত করছে। অন্যদিকে রাশিয়া আবারও দক্ষিণ এশিয়ায় নতুন স্পেস তৈরি করলো তাদের জন্য। আর বাংলাদেশ কি দাঁড়াতে পারছে এই চক্রের মধ্যে, এই অক্ষের মধ্যে? পারছে না। অথচ ইউনূস বলেছিলেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, কিন্তু সরকারের কূটনীতি, মানে ইউনূস সরকারের কূটনীতি প্রোঅ্যাক্টিভ হওয়ার বদলে ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে দেখেছেন সবাই। এটাই আসলে বাংলাদেশের জন্য মূল ভয়ের বিষয়। গত কয়েক দশক ধরে মার্কিন নীতি নির্ধারকেরা বুঝে ফেলেছিলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য যদি রাখতে হয়, তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক এবং প্রয়োজনীয় অংশীদারিত্ব বজায় রাখতে হবে। এটি অত্যন্ত জরুরি। গত দশকে নিরাপত্তা সম্পর্ক, সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত পরস্পর যথেষ্ট ঘনিষ্ঠ হয়েছে। মজার বিষয় হচ্ছে যে এই দশকের মধ্যে, মানে যে দশকের কথা বলছি, সেই দশকে ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ। তিনি যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি কি করেছেন? তিনি চীনের উপর চাপ বাড়িয়েছিলেন। মানে ট্রাম্প চীনের উপরে যথেষ্ট চাপ বাড়িয়েছিলেন তখন। এই যে নিরাপত্তা নীতি নিয়ে গতকালকে আমরা একটি কন্টেন্ট করেছি, এর আগের কন্টেন্ট আর এবারের কন্টেন্ট আকাশ পাতাল পার্থক্য। আগের বার চীনের উপরে চাপ বাড়ানো হয়েছিল, এবার চীনকে সেকেন্ডারি পজিশনে নেওয়া হয়েছে, অত চাপ দেওয়া হয়নি। তাদের সঙ্গে রয়েছে বুঝে সুঝে ট্রাম্প এগোতে চেষ্টা করছেন। আর কি করেছেন? ওই মেয়াদে ট্রাম্প পাকিস্তানের নিরাপত্তা সহায়তা কমিয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে ভারত মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, এটি ট্রাম্পের চাওয়ার প্রেক্ষিতেই। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের সেই আস্থা ধরে রাখতে পারেনি। যে প্রতিশ্রুতি দিয়েছে, স্তম্ভ বলেছে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজির, কৌশলের, কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেনি। নানান ধরনের অপকর্মে সঙ্গে তারা জড়িয়ে গেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এর মধ্যে একটি দেখুন, সেটা হচ্ছে যে বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন আচমকা, সেই সিদ্ধান্ত
মার্কিন নেতৃত্বের বিচক্ষণতা এবং নির্ভরযোগ্যতা মানে এটি নিয়ে বড় প্রশ্নের মুখে ফেলেছিল, মানে ভারতের কাছে এটি বড় প্রশ্ন হয়ে উঠেছিল। এছাড়াও এমন অনেক ইস্যু তৈরি হয়েছিল একের পর এক, সেটি বলে কলেবর বৃদ্ধি করতে চাই না। আবার সাম্প্রতিক যদি দেখি, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ভারতকে এই সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে অনুরোধ করেছিল। ভারত অনুরোধ রাখেনি, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করেছে। তেল আমদানি বন্ধ করতে বলা হয়েছিল, তেল আমদানি অব্যাহত রেখেছে। এতে চরম বিগড়ে যায় ট্রাম্প প্রশাসন। ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়ে দেয়, ফলে মোট শুল্ক দাঁড়ায় 50%। অথচ ট্রাম্প রাশিয়ার তেল আমদানিকারী আরেকটি বড় দেশ হাঙ্গেরিকে নিষেধাজ্ঞা থেকে সরাসরি ছাড় দিয়েছেন। কারণ কি? কারণ হাঙ্গেরির যিনি সরকার প্রধান তিনি ট্রাম্পের বন্ধু। তো এসব ঘটনার কারণে ভারত বুঝে নিয়েছে বা বুঝে ফেলেছে এটা তাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমেরিকার এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। মুখে বলছে তারা ভারত বন্ধু এবং অপরিহার্য অংশীদার, এটিও বলছে, কিন্তু বাস্তবে ভারতকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে বা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কার্যত ভারতের অর্থনৈতিক শক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত স্বাধীনতা এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে, এটি ধরে নিয়েছে ভারত। ফলে ভারতও ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং নিজের সক্ষমতা বৃদ্ধি ও বিকল্প অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দিতে শুরু করে। এসসিও সম্মেলন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং আরো ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে সম্পর্ক। আপনারা জানেন যে খুব শিগগিরই জেলেনস্কি ভারত সফরে আসছেন। মানে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে অপরিহার্য একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, তার বিচক্ষণতা দিয়ে, তার নীরব কূটনীতি দিয়ে। এবং আমি প্রায়ই বলি আমার কন্টেন্টে, গতকালও বলেছি যে তার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তার যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই সকলকে মিলে মানে আসলে অজিত দোভালের বিশেষণ ছিল জেমস বন্ড, এখন এটি হয়ে গেছে নরেন্দ্র মোদীর জেমস বন্ড স্কোয়াড, তার নেতৃত্বে বাকি যাদের কথা বললাম তাদেরকে নিয়ে। এসবের কারণে ভারত অনেক বুঝে শুনে তারা পুরনো বন্ধু রাশিয়াকে আবারও বেছে নিয়েছে ঘনিষ্ঠতার মাত্রা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। এর মাধ্যমে ভারত পাল্টা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কি বার্তা? যে যুক্তরাষ্ট্র যদি বেশি চাপ সৃষ্টি করে তাহলে ভারতের দিক থেকে এই সম্পর্ক শুধু দুর্বলই হতে থাকবে। এবং আপনারা জানেন ইতোমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছেন। তার এই পাল্টা শুল্কের যে রাজনীতি, এটিকে অনেকেই অনেক তীব্র ভাষায় আক্রমণ করছেন। যাই হোক, আমি সেই আলোচনা করব না। কি দাঁড়ালো? ভারতের এই পদক্ষেপে ঘটনা বুঝে ফেললেন ট্রাম্প বা তার যারা পারিপার্শ্বিক, তার যারা পরামর্শক রয়েছেন তারা বুঝে ফেললেন এবং ট্রাম্পকে পরামর্শ দিলেন এবং বুঝতে পেরে ট্রাম্প সুর বদলালেন। চীনের আগ্রাসী উত্থান ঠেকাতে, মানে চীন তো ব্যাপক অভাবে এগিয়ে চলেছে, এই উত্থান ঠেকাতে ভারতের সঙ্গে এখন স্বার্থভিত্তিক নরম জোট গঠনের উপায় বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে যুক্তরাষ্ট্রের যতটা দরকার ভারতকে, ভারতের সেই চাহিদাটা এখন আর তেমন তীব্র নয়। কারণ বিকল্প বাজারে প্রবেশের হাতছানি নয়, মানে আমন্ত্রণ রয়েছে ভারতের সামনে নরেন্দ্র মোদীর হাতে। তাই জবরদস্তির লাইন ছেড়ে ভারতকে সমমর্যাদার অংশীদার হিসেবে দেখতে মনোযোগী হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন ভারত যেমন, তাকে সেভাবেই গ্রহণ করা উচিত যুক্তরাষ্ট্রের। কারণ ভারত যেভাবে আরেকটি শক্তি হিসাবে এগিয়ে আসছে, সেই প্রেক্ষাপটে এর বাইরে কিছু চিন্তা করার উপায় নেই। এবং বলছেন যে কথাটি বিশ্লেষকরা বলছেন, এই কনসেপ্টটা এটিকে আবার সমর্থন করছেন মার্কিন নীতি নির্ধারকেরাও। ফলে ট্রাম্পের
এই যে হুমজিক্যাল কিছু করবার যে প্রবণতা, এটি তিনি করে থাকেন, আগেও করেছেন, এবারও করছেন। পুরো বিশ্বে হালচাল তিনি লাগিয়ে দিয়েছেন। এই জায়গাটিতে কিছুটা ব্রেক টানতে পেরেছে ভারত। যে আলোচনাটি করলাম যে এই যখন দক্ষিণ এশিয়ার রাজনীতি কূটনীতির চালচিত্র, আবারও জানতে চাই যে সেই জায়গাটায় বাংলাদেশের অবস্থানটা কি। পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন সাইডলাইনে। এই সাইডলাইন মানে শুধু গুরুত্ব কমে যাওয়া নয়, সাইডলাইন মানে সিদ্ধান্তগুলো এখন থেকে অন্যরা নেবে, বাংলাদেশকে শুধু ভুক্তভোগী হতে হবে, শুনতে হবে, মেনে চলতে হবে। খুবই দুঃখজনক পরিণতি এটি যদি সত্যি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় বাংলাদেশ কি নিজের কূটনীতি রিসেট করবে, নাকি সাইডলাইনে দাঁড়িয়ে অন্যের হাতের ক্রীড়নক হবে? খেলোয়াড় হিসেবে আবির্ভূত হওয়ার বদলে ধীরে ধীরে দর্শক দলে পরিণত হবে বাংলাদেশ। এটি যদি হয় তাহলে বাংলাদেশ যেই গতিতে এগিয়ে যাচ্ছিল সেই গতি থেকে আমরা পা পিছলে পড়ব, এবং এটিকে কেউ বলবেন 10 বছর পিছিয়েছি, কেউ বলবেন 50 বছর পিছিয়েছি, কেউ বলবেন 100 বছর পিছিয়েছি। এবং এই রাজনীতির ঘেরাটোপের মধ্যে এখন আরো এমন কিছু বিষয় ঘটছে, চলছে, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে, যার প্রেক্ষিতে অনেক কথা উঠছে। অনেকেই বলছেন ভারত কি আক্রমণ করবে বাংলাদেশকে? কেন এই আশঙ্কা তৈরি হলো? এই ভারসাম্যহীন কূটনীতি বাংলাদেশকে কি উপহার দিবে আগামী দিনগুলোতে যদি এই ধরনের কোনো চাপের মুখে আমরা পড়তে চাই? এবং বাংলাদেশ ইস্যুতে রাশিয়া এখন যেভাবে ইনভলভ হচ্ছে, আসলে কিছুতেই আর এখন আমরা বিশ্বমোড়ল আমেরিকার দিকে তাকিয়ে থাকলে চলবে না। এই যে বিশ্বের যে পরাশক্তিগুলো, তাদের সঙ্গে মিলে সমন্বয় করে নিজেদের মঙ্গলের কথা চিন্তা করে নিজেদের কল্যাণ মাথায় রেখেই আমাদেরকে এগোতে হবে। এর বিকল্প হলে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটি মানুষের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে পড়বে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।